ওয়েলকাম সবাইকে বিজটকের আরেকটা নতুন এপিসোডে। আজকে আমাদের সাথে আছেন একজন প্রোঅ্যাক্টিভ লিডার, একজন মেন্টর অ্যান্ড সিইও অফ মাস্কট প্রপার্টিজ, নাম শরীফ ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভেরি হ্যাপি টু বি উইথ ইউ হিয়ার টুডে। থ্যাংক ইউ। জানতে চাই আপনার ক্যারিয়ারের শুরুটা কেমন ছিল? টেলিকমিউনিকেশন থেকে রিয়েল এস্টেট পর্যন্ত একটা বৈচিত্র্যময় অভিজ্ঞতার ঝুলি কিভাবে সাজিয়েছেন? ওয়েল, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি ছোটোবেলা থেকেই আপনার বিভিন্ন ইভেন্টস, তারপর হচ্ছে ক্লাব, অ্যাসোসিয়েশন, ওগুলোর সাথে জড়িত ছিলাম। স্পেশালি আপনার ধরেন ইউনিভার্সিটি লাইফে। তো দেখা গিয়েছে যে যখন ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন ইভেন্টসগুলো করতাম, বিভিন্ন ডে সেলিব্রেশন, তারপরে ওই কাজগুলো করতে যেয়ে লাইক আপনার ধরেন অডিয়েন্স যারা, হ্যাঁ, তো সেই অডিয়েন্সের আপনার যে ডিমান্ডগুলো বা ওরা কীতে মানে কি পেলে ওরা খুশি হবে, তো সেই কাজগুলো করতে যে আমার মাঝে না একটা ক্রিয়েটিভিটির একটা আপনার একটা প্যাশন্স, একটা মানে ধরেন একটা আগ্রহ জাগে যে ওই জিনিসটা নিয়ে কাজ করব। হ্যাঁ, তো সেখান থেকে আসলে আমার মেজর মার্কেটিং নেয়া ইউনিভার্সিটি লাইফে। তো মার্কেটিংয়ে মানে মার্কেটিংয়ে লেখাপড়া করতে যে আমার সুযোগ হয় যে ফার্স্ট ক্যারিয়ার শুরু করি টেলিকমিউনিকেশনে। তো টেলিকমিউনিকেশনে আমি আন্ডারগ্রেডে থাকাকালীন সময় আমি একটা আপনার কল সেন্টারে ছিলাম। তো সেখানে ওই কল সেন্টারে কাজ করতে যেয়ে আপনার প্রতিনিয়ত, হ্যাঁ, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কাস্টমাররা ফোন কল করতো, ওদের বিভিন্ন প্রবলেম, বিভিন্ন সার্ভিস অফার, সেগুলো নিয়ে ডিসকাস করতো। তো সেটাতে কি হলো, মানে আপনার বাংলাদেশের কনজিউমারের যে মেন্টালিটি বা কনজিউমারের যে নিডগুলো বা ওনারা কিভাবে আসলে আপনার চিন্তা করে, তো সেগুলো থেকে দেখলাম যে আপনার মানে বেশ ভালো লার্নিং হচ্ছে। হ্যাঁ, তো ওই লার্নিংয়ের জায়গাটা থেকে দেন গ্র্যাজুয়েশন করলাম। গ্র্যাজুয়েশন করে গ্রামীণ ফোনে পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে মানে আপনার কন্টিনিউ করা শুরু করলাম। তো সেই জায়গায় আপনার কাস্টমার এক্সপিরিয়েন্স ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট, তো সেই কাজ করতে করতে আপনার দেন সুযোগ পেয়ে গেলাম আপনার এফএমসিজি কোম্পানিতে, একটা ওয়েল নোন এফএমসিজি কোম্পানি। তো সেখানে আমি কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যান্ড কাস্টমার আপনার ডেভেলপমেন্টের যে জায়গাগুলো, তো সেইখানে যে দেখলাম কি যে আমাদের বাংলাদেশের মার্কেট খুব চমৎকার একটা মার্কেট। বুঝতে পেরেছেন? মানে আপনার আসলে আমরা কান্ট্রিটা ছোট, কিন্তু আমাদের এত হিউজ আপনার মানে আপনার জনগণ, তো জনগণের কিন্তু ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট আপনার আপনার কালচার। হ্যাঁ, তো তো সেটার পরে যখন আমি এক্সিকিউটিভ হিসেবে কাজ শুরু করলাম, তো সেইখানে যে যখন কোনো ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করা বা কোনো অফার ক্যাম্পেইন করা, তো সেই কাজগুলো করতে যেয়ে আমার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেটা বললাম যে কনজিউমারের যে বিহেভিয়ার বা ধরেন আমার ইউনিভার্সিটিতে যে কালচারাল প্রোগ্রামে যে অডিয়েন্স যারা ছিল, তো ওনাদের যে নিডগুলো ছিল, হ্যাঁ, সেটাকে ফুলফিল করার জন্য আমার যে প্ল্যানিংটা ব্যাকএন্ডে তৈরি হয়, স্ট্র্যাটেজিগুলো ডেভেলপ করতে হয়। তো সেখানে দেখলাম যে নাও লাইক একটা এক্সিকিউটিভ হিসেবে, একজন মার্কেটার হিসেবে মোটামুটি যে আপনার নিজেকে তৈরি করেছি। তারপর সুযোগ আসে একটা এফএমসিজি কোম্পানিতে নিজেকে নিয়ে যাওয়ার বা কাজ করার। তো সেই এফএমসিজি কোম্পানিটা একটা ওয়েল নোন আপনার লোকাল কোম্পানি, বাংলাদেশি। তো মজার ব্যাপার হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি যে কালচার থেকে আপনার মার্কেটিংকে শিখে আপনার এক্সপিরিয়েন্স নিয়েছি, যখন আমি এফএমসিজিতে গেলাম বাংলাদেশি কোম্পানিতে, সো এটা টোটালি একটু ডিফারেন্ট। হ্যাঁ, আপনার লোকাল, আপনি জানেন যে লোকাল কোম্পানিগুলো আসলে মাল্টিন্যাশনালের মতো অতটা ওইভাবে স্ট্র্যাটেজিগুলোকে নিয়ে কাজ করে না। তো মজার ব্যাপার হচ্ছে আমি যখন ওখানে গেলাম, ওখানে গিয়ে শুরুতে আমাকে একটু ধাক্কা খেতে হয়েছিল, বাট তারপরে যখন আপনার মানে মার্কেটে গেলাম, সেই এফএমসিজি কোম্পানিতে আমার কাজ ছিল আপনার সেলস ফোর্সের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো মানে আমার যে সেলসের যে লোকগুলো ছিল, তো মানে সেলস ফোর্স যে ছিল, সেই সেলস ফোর্সের আপনার ইফেক্টিভ সেলস কল কীভাবে করবে, হ্যাঁ, আপনার রিটেইল অথবা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল, তো সেটা নিয়ে আমাকে সারা বাংলাদেশ মুভ করতে হয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো ওইখানে বেশ ভালো একটা লার্নিং ছিল। দেন তারপরে ইভেন্টস অ্যান্ড এক্সিবিশন ইন্ডাস্ট্রিতে যাই, সেখানেও আমার এক্সপিরিয়েন্স হয়। তারপরে রিয়েল এস্টেটে বেসিক্যালি আমি আসি আপনার 2020-তে, যখন করোনা শুরু হয়ে যায়।
আপনি জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড ইভেন্টস এক্সিবিশনস ওগুলো একটু রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো তখন আমার সুযোগ হয় যে রিয়েল এস্টেটে ক্যারিয়ার শুরু করা। এখন রিয়েল এস্টেটে আছি। তো রিয়েল এস্টেট মার্কেটটাও খুব আপনার চমৎকার একটা মার্কেট। তো লাইক মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আপনার টেলিকম থেকে আপনার এফএমসিজি, দেন ইভেন্টস অ্যান্ড এক্সিবিশনস, দেন হচ্ছে আপনার রিয়েল এস্টেট, সো পুরো জায়গাটাতেই আমি চেষ্টা করেছি আপনার কনজিউমারদেরকে নিয়ে কাজ করা, কনজিউমারের নিড, কনজিউমারের যে ডিমান্ডগুলো এবং তাদেরকে কাস্টমাইজ তার মতো করে, হ্যাঁ, আমার কোম্পানির আপনার ধরেন যে স্ট্র্যাটেজি আছে সেটাকে কিভাবে সুন্দরভাবে গুছিয়ে তার কাছে তুলে ধরা, সেই কাজগুলো খুব এনজয় করেছি এবং সেখান থেকে বেশ ভালো লার্নিং আমার হয়েছে। আপনি বরাবরই একজন প্রোঅ্যাক্টিভ লিডার এবং মেন্টর হিসেবে পরিচিত। বর্তমান প্রতিযোগিতামূলক মার্কেটে তরুণ মার্কেটারদের সফল হতে কোন 3টি গুণাবলী সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন? থ্যাংক ইউ কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আসলে লিডার কিনা আমি জানি না, বাট আমি সবসময় চেষ্টা করি যে যখন কারোর সাথে কমিউনিকেশন করি বা কারোর সাথে কথা বলি, আসলে তার চ্যালেঞ্জটাকে একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, লাইক আমার অনেক জুনিয়র ছোট ভাই বা অনেকেই আছে যারা ডিসকাস করে ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে, অনেক কিছু নিয়ে। তো সেইখানে আমি জিনিসটাকে এভাবে বলবো যে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে হিউজ স্কোপ আছে কাজ করার। হ্যাঁ, সেটা আপনার ধরেন কেউ যদি এন্টারপ্রেনার হতে চায়, আপনার ধরেন শুরু থেকে সেটারও সুযোগ আছে। আবার কেউ ধরেন কোথাও এক্সিকিউটিভ হিসেবে, এমটিও হিসেবে জয়েন করেছে, তার ক্যারিয়ারটাকে আগামী 10 বছর পরে কোথায় নিতে চায়, তো সেটাও যদি সে প্রপার ওয়েতে প্ল্যানিং করে, সে সেখানেও আপনার সাকসেস মানে হতে পারবে। তো সেটার জন্য আমার মনে হয় অনেকগুলো গুণাবলী, তাকে যত বেশি গুণাবলী আমি নিব তত বেশি কিন্তু আমি আসলে ক্যারিয়ারে ডেভেলপ করতে পারবো। তো তার মাঝে মেইন আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আপনার অ্যাডাপ্টিবিলিটি। হ্যাঁ, যে অ্যাডাপ্টিবিলিটি স্কিলটা থাকতে হবে, যে আমাকে যে কোনো সিচুয়েশনে আমি যে কোনোটাকে অ্যাডাপ্ট করতে পারি। লাইক বর্তমানে আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে বেশ আমি আমার 14-15 বছরের এক্সপিরিয়েন্সে লাস্ট 5-7 বছর যাবত আমি যেহেতু বিভিন্ন ডিপার্টমেন্ট লিড দিচ্ছি, নাও একটা কোম্পানি লিড দিচ্ছি, তো আমি দেখলাম ইয়ং জেনারেশন অথবা ইয়ং মার্কেটার যারা আছে ওদের মাঝে একটু অস্থির ভাব একটা থাকে। হ্যাঁ, তো এই অস্থির ভাবটা থেকে বেরোয় এসে আসলে সেই নিউ চ্যালেঞ্জ যেগুলো আছে, আপনার ধরেন মার্কেটে এখন এআই বেসড অনেক আপনার টেকনোলজি আসছে, তারপর হচ্ছে আপনার কম্পিটিটিভ মার্কেটে কম্পিটিটররা অনেক কিছু করছে, সেগুলো কেন করছে সেটা ফাইন্ড আউট করা, সেটাকে অ্যাডাপ্ট করা এবং সেখান থেকে আমার জন্য কোনটা লার্নিং, আমার কোম্পানির জন্য কোনটা নিতে পারবো এবং সেখান থেকে কি রেজাল্ট পাবো, সেই যে স্ট্র্যাটেজিগুলোকে তৈরি করে আনা, তো সেটা আসলে হয় না। তো সেটা খুবই দরকার যে আমি যে কোনো সিচুয়েশন নিজেকে অ্যাডাপ্ট করব, আমি সেই স্কিলটা নিব, আমি সেখান থেকে আমার মতো করে আমার বেনিফিটটা আমার মতো বুঝাচ্ছি কোম্পানি এবং আমি যে কাজগুলো করছি সেটা আমি বের করে নিয়ে আসবো। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে ক্রিয়েটিভিটি। হ্যাঁ, একজন মার্কেটারের আসলে ক্রিয়েটিভিটি থাকতে হবে। হ্যাঁ, তো ক্রিয়েটিভিটিটা হচ্ছে এরকম যে ধরেন মানে আমি যখন কোনো একটা প্ল্যানিং করছি বা একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করছি, এটা হতে পারে আপনার এটিএল, বিটিএল অথবা হতে পারে কোনো ইভেন্টস অর্গানাইজ করা কোনো কিছু, তো সেই জায়গার মধ্যে আমাকে চেষ্টা করতে হবে আমার কনজিউমারে বা আমার যে টার্গেট গ্রুপ, সেই টার্গেট গ্রুপকে কিভাবে আপন করে, মানে আমার স্ট্র্যাটেজিটাকে কিভাবে তার মতো করে তার সামনে তুলে ধরা যায়। হ্যাঁ, যে আমার অনেকগুলো কম্পিটিটরের মধ্যে আমাকে যেন সে বেছে নেয়। হ্যাঁ, তো সেই ক্রিয়েটিভিটিটা তার মাঝে থাকতে হবে। আর নাম্বার 3 হচ্ছে নেটওয়ার্কিং। একজন মার্কেটারের নেটওয়ার্কিংটা খুবই দরকার। তো নেটওয়ার্কিংটা এই কারণে দরকার যে আপনি জানেন যে মার্কেটারের কাজটা কি, মার্কেটারের কাজটা হচ্ছে তার সার্ভিস, তার প্রোডাক্ট বা সে যে বিজনেসটা করছে সেটাকে মার্কেটে তুলে ধরা। এখন তুলে ধরার জন্য কিন্তু তাকে প্রপার চ্যানেলগুলো ফাইন্ড আউট তখন হবে যখন সে প্রপার নেটওয়ার্কিংটা করবে। হ্যাঁ, এখন আপনি জানেন যে বর্তমানে ডিজিটাল যুগে আপনার লিঙ্কডইন বলেন, সোশ্যাল মিডিয়া, তারপর ফেসবুক সহ বেশ কিছু আপনার মিডিয়াম আছে। প্লাস হচ্ছে আপনার অনেক ছোট ছোট ক্লাব এবং অনেক এন্টারপ্রেনাররা অনেক কিছু অর্গানাইজেশন আছে। তো সেইগুলোতে মানে নিজেকে যতটা তুলে ধরা যায়, যতটা সে তুলে ধরতে পারবে, নেটওয়ার্কিং করতে পারবে, কমিউনিকেশন করতে পারবে, তো ততটা তার জন্য আরও ইজি হবে নিজেকে মেলে ধরার জন্য।
তো আমি বলি কমিউনিকেশনটা তার নেটওয়ার্কিং বা কমিউনিকেশনটা তার খুবই দরকার। তো এই তিনটা প্লাস হচ্ছে মেইন জিনিসে সেটা হচ্ছে আপনার একজন মার্কেটার যদি ক্যারিয়ার করতে চায় সেক্ষেত্রে তাকে অবশ্যই মানে যে অর্গানাইজেশন আছে সেটা ডিপে ঢুকতে হবে তাকে। হ্যাঁ, যে সে সেখানে যে কাজগুলো করছে সেখানে প্রপার ওয়েতে কাজগুলো করতে পারছে কিনা সেটা তাকে রাখতে হবে। সেটা হতে পারে ইন্টারনাল, সেটা হতে পারে এক্সটার্নাল। হ্যাঁ, লাইক আপনার আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি অনেক জুনিয়র বা অনেক ইয়ং মার্কেটার আমি দেখেছি যারা ক্যারিয়ারের শুরুতে ধরেন আপনি যখন তার বস অথবা তার রিপোর্টিং বস যখন তাকে কোনো একটা কিছু বলে যে আমি নতুন, আমি বুঝি না, আমি পারি না, সো ওটা আসলে কি হয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আসলে ওখান থেকে মানে নিজেকে সেভ করে বেরোনো যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে সে যদি ওটাকে অ্যাডাপ্ট করে, সে যদি ওটাকে নিয়ে চিন্তা করে যে না আমি পারি না বাট আমাকে পারতে হবে, আমাকে শিখতে হবে, যত বেশি সে জানবে, শিখবে, বুঝবে, তত তার সাকসেস হওয়ার রেটটা বাড়বে, তত তার স্কিল ডেভেলপ হবে, তত সে নিজেকে সাকসেসফুলি মানে এগিয়ে নিয়ে যেতে পারবে। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের রিয়েল এস্টেট মার্কেট কতটা স্থিতিশীল? ওকে, বর্তমানে আসলে রিয়েল এস্টেট না মানে গ্লোবালি আসলে আমরা একটা প্রবলেম ফেস করছি, সেটা মানে অনেক দিন যাবতই করছি, সেটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতার একটা ম্যাটার আছে। আপনার গ্লোবাল মার্কেটে সব কিছুর প্রাইস বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার আমাদের রড, সিমেন্ট সব কিছু দাম বাড়াতে কিন্তু ইম্প্যাক্টটা কিন্তু আসলে আমাদের বাংলাদেশেও পড়ছে। তো এটা ছিল একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে ঠিক মানে অ্যাট প্রেজেন্ট পলিটিক্যাল একটা আমাদের চ্যালেঞ্জ আমাদের একটা যাচ্ছে। তো এখন মানে একটা জিনিস আপনি শুনে আশ্চর্য হবেন, যখন আপনার গ্লোবাল আপনার অর্থনৈতিক যে আপনার মানে আপনার চ্যালেঞ্জগুলো ছিল, তো সেটা কিন্তু আমরা সলভ করে আমরা কিন্তু বেশ ভালোভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমাদের কিন্তু ইম্প্যাক্ট ওভাবে পড়ে নাই, বিকজ বাংলাদেশে আমাদের মানুষের লাইফস্টাইল বলেন, বাংলাদেশের মানুষের কিন্তু প্রপার্টি অথবা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্টের যে একটা ঝোঁকটা এটা কিন্তু সবসময় থাকে এবং আছে, ইনফ্যাক্ট এখনও আছে। তবে এখন পলিটিক্যাল আমাদের আনসার্টেনিটির জন্য একটু স্লো আছে, বাট এটা আশা করি অল্প কিছুদিনের মধ্যে সেটাও আমাদের সলভ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা মানে বাংলাদেশের মার্কেটটা গ্রোয়িং এবং এটা ফিউচারে অনেক ভালো থাকবে আপনার রিয়েল এস্টেটের সেক্টরে। আর আরেকটা যেটা বললাম মাস্কট প্রপার্টিজ, বেসিক্যালি আমরা হচ্ছে পিওর আপনার রিয়েলটার কোম্পানি। সো আমরা আপনার মানে বিভিন্ন প্রপার্টি লাইক রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ল্যান্ড, আপনি যে প্রপার্টি বলেন না কেন সেটা রিয়েলটার মানে হচ্ছে যে আমরা হচ্ছে আপনার কোনো প্রপার্টি বাই, সেল অথবা রেন্ট অথবা ম্যানেজমেন্টের জন্য যে থার্ড পার্টি হিসেবে আমরা প্রপার সলিউশন প্রোভাইড করি। এবং আমরা একমাত্র কোম্পানি যে ধরেন কেউ একটা প্রপার্টি সেল করতে চাচ্ছে বাট ওনার ইনস্ট্যান্ট ওনার ধরেন এখনই সেল করতে চাচ্ছে, বাট আমরা যদি প্রপার আপনার ধরেন বায়ার এই মুহূর্তে না পাই, তো আমরাই আবার এটা বায়না করে বা আমরা এটা কিনে নিয়ে দেন আমরা এটাকে প্রপার আপনার বিউটিফিকেশন বলেন অথবা প্রপারভাবে ইয়ে করে দেন আমরা আবার এটা অনবোর্ড করে ফেলি সেল করার জন্য। তো মানে এখন জিনিস হচ্ছে যে আমরা যে কোনো চ্যালেঞ্জই বলেন না কেন, তো বৈশ্বিক অথবা মানে আপনার বাংলাদেশের লোকাল, সো সবগুলো মিলিয়ে আমরা চেষ্টা করি আমাদের কাস্টমারের কথা চিন্তা করে যে প্রপার কাস্টমাইজড প্ল্যান যেন মানে আপনার সলিউশন যেন আমরা দিতে পারি। হ্যাঁ, তো সেই জায়গাতে কিন্তু আমরা একটা পজিটিভ জায়গা তৈরি করতে পেরেছি। কারণটা হচ্ছে আমরা নিজেরা ডিরেক্ট ডেভেলপার না। সো আমার যখন একটা ক্লায়েন্ট এসে বলছে যে আমার এই বাজেটের মাঝে এই লোকেশনে আমার প্রপার্টি লাগবে, সো আমরা কিন্তু ওপেন, আমরা বেশ কিছু অপশন তাকে দিতে পারছি। আমরা কখনোই বলছি না যে না আপনি এইটাই নিতে পারেন। হ্যাঁ, সো আমরা কিন্তু তাকে ফাইন্ড আউট করে দিতে পারছি। সো আমি বলবো ওভারঅল সো উই আর ডুইং গুড, কোনো ঝামেলা হচ্ছে না। চ্যালেঞ্জ মোকাবেলায় মাস্কট প্রপার্টিজ কি ধরনের কৌশল গ্রহণ করছে? ওকে, সো যেটা বলছিলাম যে মাস্কট প্রপার্টিজ আমরা তো রিয়েলটর কোম্পানি হিসেবে আমরা কাজ করছি এবং আমি বাংলাদেশের প্রথম একটা জিনিস শুরু করেছি, সেটা হচ্ছে প্রপার্টি প্রি অর্ডার। মানে এটা শুনতে একটু ইয়ে লাগে, প্রপার্টি প্রি অর্ডার মানে হচ্ছে লাইক আমরা যখন সেলফোন, গাড়ি লাইক নতুন লঞ্চ হয়ে আসছে অনেকে প্রি অর্ডার করে, তো আমরা যেটা করি সেটা হচ্ছে আপনি ধরেন একটা প্ল্যান করছেন যে আমি এই লোকেশনে আমি এতশো স্কোয়ার ফিটের একটা প্রপার্টি আমি নিব, আমার বাজেট হচ্ছে এত টাকা, সেটা কিন্তু আপনার ভবিষ্যৎ প্ল্যান। সেটা আপনি আমাদেরকে জানাবেন যে আমি এই ক্রাইটেরিয়ার মধ্যে আমি একটা অ্যাপার্টমেন্ট আমি চাচ্ছি।
সো এই যে প্রি অর্ডারটা দিলেন সেটা কিন্তু আমার দায়িত্ব, আমার যে টিম আছে সেই টিমের মাধ্যমে অ্যাকুইজিশনের মাধ্যমে ওরা ওই লোকেশনে আপনার মানে ধরেন অনেকগুলো প্রপার্টি থেকে খুঁজে 5-6টা অপশন আপনার জন্য তৈরি করে আপনাকে দিবে। আপনি তখন সেখান থেকে চুজ করতে পারবেন আপনার মতো করে আপনার প্রপার্টিটা। সো এই জায়গাটাতে রিয়েলটারের যে কনসেপ্টটা সেটাকে আরেকটু সহজভাবে আমরা আমাদের কাস্টমার সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা গেল 1 নাম্বার। আরেকটা হচ্ছে ভবিষ্যতে আমাদের একটা চমৎকার একটা প্ল্যান আছে, তো সেটা অলরেডি আমরা সেটা নিয়ে কাজ করছি। সেটা হলো যে আমাদের কিছু ইনভেস্টমেন্টের সুযোগ আছে, আমাদের কিছু ফরেন ইনভেস্টমেন্ট আসবে ইন ফিউচারে, এবং লোকালও অনেক কথা হচ্ছে। তো আমরা বেশ কিছু কন্ডোমিনিয়াম প্রজেক্ট আমরা নিজেরাই ডেভেলপ করব, আমরা শুরু করব ভেরি সুন। এবং সেইখানে একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে যারা বর্তমান সময়ে ধরেন নিজেরা একটা প্রপার্টি ডেভেলপ করতে চাচ্ছেন বা করছেন, ধরেন আপনার ওনার কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে বাট এখন উনি ফাইন্যান্সিয়ালি প্রবলেম ফেস করছেন, উনি কন্টিনিউ করতে পারছেন না, তো সেগুলোকে টেক ওভার করে প্রপার আপনার চেকলিস্ট করে যে ধরেন ওনার আপনার গভর্নমেন্ট পারমিশন, ম্যাটেরিয়ালস, প্ল্যানিং সব ঠিকঠাক থাকার পরে আমরা তখন ওটাকে টেক ওভার করে ওইটাকে কন্টিনিউ মানে আপনার ডান করে দেওয়ার দায়িত্বটা আমরা নিব, এবং তখন সে যদি বিক্রি করতে সেই বিক্রির দায়িত্বটা আমরা নিয়ে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসব। তো এটা বাংলাদেশে আমার মনে হয় আমরাই প্রথম ফাইন্যান্সিয়াল সাপোর্ট করার জন্য এবং কনস্ট্রাকশনে সাপোর্ট করার জন্য সেটা আমরা ইন ফিউচার ইনশাল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। 2019 সালে মার্কেটিং ম্যাভেরিক হিসেবে আইস বিজনেস টাইম আপনাকে স্বীকৃতি দিয়েছেন। তখনকার সিদ্ধান্ত নেয়ার ক্যাপাবিলিটির সাথে এখনকার কি কোনো পরিবর্তন দেখতে পারেন? ওকে, অবশ্যই পরিবর্তন আসছে। কারণটা হচ্ছে গিয়ে আসলে তখন মার্কেটিং বা একজন মার্কেটার হিসেবে তখন চিন্তা করতাম। তো আমি যদি সহজভাবে ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলি, জিনিসটা হচ্ছে যে ধরেন তখন শুধু আউটলুক অ্যান্ড ড্রেস আপ সেটা নিয়ে চিন্তা করতাম ওই প্রোডাক্টের বা ধরেন আপনার ওই সার্ভিসটার, বাট এখন আমাকে ওটার ভিতরের যে এলিমেন্টসটা সেটার যে কতটা সাস্টেইনেবল, কতটা লং টার্ম সে কাজ করবে, কনজিউমারে এটা কিভাবে আপনার অ্যাকসেপ্ট করবে, এখন আমাকে ওভারঅল সবগুলো নিয়ে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যেটা সেটা হচ্ছে যে আপনি জানেন যে মানে মার্কেটিং ইটসেলফ হচ্ছে যে একটা প্রেজেন্টেবল কিছু একটা করার জন্য অথবা একটা সুন্দরভাবে তুলে ধরার কাজটা করে থাকে, কিন্তু এই তুলে ধরার পিছনে বেশ কিছু ডিপার্টমেন্ট কাজ করে, বেশ কিছু আপনারা ধরেন স্ট্র্যাটেজিক প্ল্যানগুলো ডেভেলপ করতে হয়। তো সেখানে অন্যান্য ডিপার্টমেন্টগুলো ফাইন্যান্স বলেন, এইচআর বলেন, অপারেশন বলেন, হ্যাঁ। সো এখন বিং সিও আমাকে এখন আসলে সবগুলোই চিন্তা করতে হয়। আমাকে এখন কাজ করতে হচ্ছে যে আপনার একদম ডেভেলপমেন্ট মানে স্ট্র্যাটেজি প্ল্যান, ইয়ারলি বিজনেস প্ল্যান কী হবে, ইনভেস্টমেন্ট হবে, আরওআই কী হবে, অ্যান্ড পিএনএল কী হবে, সব কিছু নিয়ে। আগে দেখা গিয়েছে যে আপনার মার্কেটিংয়ে একটা ক্যাম্পেইন প্ল্যান করতে গেলে শুধু ওই ক্যাম্পেইনের আউটকাম কী আসবে, ওইটার স্ট্র্যাটেজি কী হবে, ওইটার ধরেন কাজটা কীভাবে কাজটা শেষ করবো ওইটা, কিন্তু এখন হচ্ছে শুধু এটা ছোট্ট একটা পার্ট, বাট ওভারঅল পুরোটাকে নিয়েই কাজ করতে হয়। তো এখন একজন মার্কেটিং গাই হিসেবে এই জায়গাটা আসলে আমার জন্য আরও সহজ হয়েছে যে আমি আসলে আলটিমেটলি দিন শেষে কিন্তু আমরা প্রফিটের জন্য কাজ করি বা আমরা বিজনেসের জন্য কাজ করি। বিজনেসটা হয় কার সাথে? কনজিউমারের সাথে। এখন কনজিউমারের সাইকোলজিটা আমি বুঝি। সো আমি যখন এখন একটা ব্যাক এন্ডে বিং সিও কাজ করি বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে, তখন আমার জন্য এটা আরও ইজি হয়ে গিয়েছে যে ওটাকে আরও সহজভাবে কিভাবে এনে এটাকে তৈরি করে মার্কেটিংয়ের জন্য আপনার মার্কেটে ছাড়া যায় বা কনজিউমারের সামনে তুলে ধরা যায়। তো সেই ক্ষেত্রে থেকে আমি বলবো যে মানে এই জায়গাটা আমাকে অনেকটাই হেল্প করেছে যে নিজেকে স্টাবলিশ করার জন্য এবং ওভাবে কাজ করে যাওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া, একটা চমৎকার কনভারসেশন, ইনসাইটফুল কিছু জিনিস ডিসকাস করার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও থ্যাংক ইউ এবং বিস্টককেও থ্যাংক ইউ যে চমৎকার একটি কনভারসেশনের একটা সুযোগ করে দেওয়ার জন্য।